সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় যেটা রয়েছে মুঘল সাম্রাজ্য, ওকে, এই অধ্যায়ের মধ্যে যে অনুশীলনীতে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অনুশীলনীতে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের যথাযথ এবং সঠিক উত্তর তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষায় তোমাদের কিন্তু অনুশীলনী থেকে বেশিরভাগ প্রশ্ন দেয়, সুতরাং অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে আর কি। এবং সেই সঙ্গে তোমাদের যে অধ্যায়টি রয়েছে, এই যে অধ্যায়টা, এই 5 নম্বর অধ্যায়টা একবার ভালোভাবে তোমরা রিডিং করে নেবে, তাহলে শর্ট প্রশ্ন তোমাদের যেগুলো পরীক্ষায় দেয় সেগুলো সব প্রশ্নই কিন্তু তোমাদের এই অনুশীলনীর মধ্যে থেকে দেয় না, কিছু বই মানে পাঠ্য বই তোমাদের যে অধ্যায় রয়েছে সেখান থেকে দেয়। সুতরাং রিডিং পড়া থাকলে তোমরা সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু লিখতে পারবে। ওকে, তো রিডিংটা পড়ে নেবে, তারপর তো চলো আমরা এই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম যে প্রশ্ন আমাদের রয়েছে 1 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো কয়ের দেখা দেওয়া আছে, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ ইব্রাহিম লোদি না নসরত খান। তো ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এখানে উত্তর হবে নসরত খান। ঠিক আছে, এরপর বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে জাহাঙ্গীরের আমলে শিখ গুরু, এখানে দেখো কাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল? অর্জুনকে। জাহাঙ্গীরের আমলে শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। ঘয়ের দেখা হচ্ছে, রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা, কী হবে? রানা প্রতাপ সিংহ জোট বাঁধেননি, ওকে, মুঘল সম্রাটদের সঙ্গে। নেক্সট উঙ্গর থেকে বলা হচ্ছে, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন কি? আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর, এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর দাগে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই বলে মনে হয়? তো দেখো, কয়ের দাগে বিবৃতিতে কী বলা হচ্ছে? মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ব করত। তো এখানে 3খানা ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা কোনটা হবে? না, মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ব করত কারণ কি না তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন। তো এই ব্যাখ্যা দুয়েরটা হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, এটা তোমরা উত্তরে লিখবে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর ক্ষয়ের দাগে বিবৃতি দেওয়া আছে কি? হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল, তার কারণ কি? কারণ তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তো ব্যাখ্যা 2, এখানেও কিন্তু ব্যাখ্যা 2এরটাই সঠিক উত্তর হবে। তারপর দেখো গয়ের দাগে কী আছে? বিবৃতি রয়েছে, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল, কারণ কি? কারণ হচ্ছে তিনি খুব বুদ্ধিমান ছিলেন। ক্ষয়েরটা ব্যাখ্যা 2এরটা, এখানেও কিন্তু ব্যাখ্যা 2এরটাই হবে। তারপর ঘয়ের দাগে বিবৃতি দেওয়া আছে, ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয়, তার কারণ কি? কারণ হচ্ছে তিনি বাংলায় বাণিজ্যের উপর কর ছাড় দিয়েছিলেন, এই জন্য ঠিক আছে উন্নতি হয় বাণিজ্যের। তারপরে অঙ্গর দাগে বলা হচ্ছে, বিবৃতি কী দেওয়া আছে? আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো জাপ্তি। তো আকবর আমলের জমি জরিপের পদ্ধতিকে জাপ্তি বলা হতো। এখানে জাপ্তি মানে কি? জাপ্তি মানে জমির রাজস্ব নির্ধারণ, এটা হচ্ছে জাপ্তি কথার অর্থ। তো এখানে ব্যাখ্যা 3এরটা আমাদের সঠিক হবে। দেখো 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আমরা উত্তর সমাধান করলাম। এরপর আমাদের রয়েছে 3 নম্বর থেকে সংক্ষেপে উত্তরগুলো লিখতে হবে 30 থেকে 50টি শব্দের মধ্যে। প্রশ্নগুলো আমরা দেখে নিই, তারপর উত্তরগুলো পরপর দেখব। প্রথমে কি বলা হয়েছে? মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলত? হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? ঔরঙ্গজেবের রাজত্বে কোনো মুঘল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল, সেটা লিখতে হবে। সুলাহ ই কুল কি? এই যে ঘয়ের প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে কিন্তু এটা প্রায়ই দিয়ে থাকে, খুব ভালোভাবে এটাকে পড়তে হবে। মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। তো 5টি প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর দাগে। চলো প্রশ্নের উত্তরগুলি আমরা পরপর দেখে নিই আগে। প্রথম প্রশ্ন আমাদের যেটা ছিল, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? তো উত্তর কী লিখব? ফার্সি শব্দ বাদশাহ মানে সার্বভৌম শাসক। মুঘলরা এই উপাধি ব্যবহার করে বোঝাতে চাইতেন যে তাদের শাসন করার ক্ষমতা খলিফা বা অন্য কারো অনুমোদনের উপর নির্ভরশীল নয়। তারা সুলতান শব্দটি বাদশাহের বদলে কেবল রাজপুত্র বা যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করতেন। ক্ষয়ের দাগে প্রশ্নে বলা হচ্ছে কি? হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? তো হুমায়ুনের আমলে মুঘল শাসক ও অভিজাতদের মধ্যকার পারিবারিক সম্পর্ক আলগা হয়ে পড়েছিল। তৈমুরীয় নীতি মেনে ভাইদের মধ্যে সাম্রাজ্য ভাগ না করায় তার দুঃসময়ে ভাইয়েরা সাহায্য করেনি, ফলে মুঘল বাহিনী একজোট হয়ে লড়াই করতে না পারায় আফগানদের কাছে হেরে যায়। গয়ের দাগে ঔরঙ্গজেবের রাজত্বে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল?
কেন মুঘল রেসারেসি বেড়েছিল? তা দেখুন, ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকোন্ডা জয় করলে প্রচুর মারাঠা ও দক্ষিণী মুসলিম অভিজাত মুঘল প্রশাসনে যোগ দেন। ফলে মনসব বা পদমর্যাদা পাওয়ার জন্য অভিজাতদের মধ্যে রেসারেসি বাড়ে। এই সুযোগে অনেকেই সাম্রাজ্যের স্বার্থ ভুলে ব্যক্তি স্বার্থে মেতে ওঠায় মুঘলদের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট হয়। এরপর সুলহ-ই কুল কি? খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো আমরা উত্তর লিখছি, সম্রাট আকবরের প্রবর্তিত আদর্শই হলো সুলহ-ই কুল, যার অর্থ সকলের প্রতি সহনশীলতা এবং সর্বজনীন শান্তি। এই আদর্শ অনুযায়ী বাদশাহ কোনো জাতি বা ধর্মের প্রতি পক্ষপাত না করে ঈশ্বরের ইচ্ছা ও প্রজাদের প্রতি পিতৃসুলভ ভালোবাসা নিয়ে নিরপেক্ষভাবে শাসন পরিচালনা করবেন। এটাই হচ্ছে সুলহ-ই কুল। এরপর দেখো, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের ভূমিকা কী ছিল? তো শাসন কাজের সুবিধার্থে সম্রাট আকবর তার সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন, যেগুলিকে সুবা বলা হতো। সুবার প্রধান শাসক বা রাজ্যপালকে বলা হতো সুবাদার। সুবা প্রশাসন কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করতে, রাজস্ব আদায়ে এবং আঞ্চলিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রধান ভূমিকা নিত। তো এগুলো আমরা প্রশ্নের উত্তরগুলো লিখলাম, 5টা প্রশ্ন ছিল, উত্তরগুলো লিখলাম। এরপর দেখো 4 নম্বর থেকে যে প্রশ্ন দেওয়া আছে, বিশদে উত্তর লিখতে বলা হচ্ছে 100 থেকে 120টা শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন কী দেওয়া আছে? কয়ের দাগে পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত? খয়ের দাগে বলা হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু পরীক্ষায় তোমাদের দেয় এই প্রশ্নটা। গয়ের দাগে হচ্ছে মুঘল শাসকদের রাজপুত নীতিতে কী কী মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করতে হবে। ঘয়ের দাগে দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার অঙ্গর দাগে হচ্ছে মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল? উত্তরাধিকারের বিষয়টি কেমনভাবে তাদের শাসনকে প্রভাবিত করেছিল? তো 4-এর দাগেও 5টি প্রশ্ন দেওয়া আছে। চলো প্রশ্নের উত্তরগুলি আমরা দেখে নিই। আমাদের দেখো প্রথম প্রশ্ন কী ছিল? কয়ের দাগে পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ আর হচ্ছে ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করতে হবে। আর পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত? তো দেখো প্রথমে আমরা লিখছি বাবরের 3টি যুদ্ধের তুলনা। 3টি যুদ্ধ বলতে এই প্রথম এই খানোয়ার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ আর হচ্ছে ঘরঘরার যুদ্ধ। এই 3টি যুদ্ধ সম্পর্কে আমাদের লিখতে হবে। প্রথম হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। এটি ছিল বাবরের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর ভারতে মুঘল বংশের ভিত্তি স্থাপন করেন। 2 নম্বর হচ্ছে খানোয়ার যুদ্ধ। এটা হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। এটি বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহের রাজপুত জোটের মধ্যে হয়। দিল্লির সিংহাসন নিষ্কণ্টক বলতে কাঁটাহীন আর কি, কোনো বাধা বিঘ্ন ছাড়া, সেটা করতে বাবর রাজপুতের হারান। 3 নম্বর ঘরঘরার যুদ্ধ, যেটা হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। এটি বাবর এবং আফগান বাংলা যৌথ বাহিনীর মধ্যে হয়। এতে বাবর জিতলেও আফগানদের মূল ঘাঁটি বিহার পুরোপুরি দখল করতে পারেননি। এরপর মুঘলরা জয়ী না হলে কারা শাসন করতো সেটা দেখো আমরা লিখছি। পানিপথের যুদ্ধে মুঘলরা জয়ী না হলে উত্তর ভারতের লোদি বংশের আফগান শাসন বজায় থাকত, অথবা ক্ষমতা দখলের লড়াইয়ে সক্রিয় মেবারের শক্তিশালী রাজপুতরা দিল্লি দখল করে শাসন করত। এরপর ক্ষয়ের দাগে প্রশ্নে শেরশাহের শাসন ব্যবস্থার কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শেরশাহের শাসন ব্যবস্থায় মানবিক চিন্তার পরিচয় ভূমিকা দিয়ে আমরা প্রথমে লিখছি। সুলতান শেরশাহের স্বল্পস্থায়ী শাসনে প্রজা কল্যাণ ও মানবিক চিন্তার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। মানবিক সংস্কার সমূহ, প্রথম হচ্ছে পাট্টা ও কবলিয়ত। কৃষকদের অধিকার সুরক্ষায় তিনি পাট্টা, যেটা হচ্ছে জমির স্বত্ব ও রাজস্বের বিবরণী থাকতো, যার মধ্যে যে পাট্টার মধ্যে আর কি, সেটা দিতেন, এবং কৃষকরা কবলিয়ত নামক দলিলে তা স্বীকার করে রাষ্ট্রকে কর দিত। এর ফলে কৃষকদের ওপর অত্যাচার বন্ধ হয়। এরপর যোগাযোগ ও সরাইখানা, যাতায়াত ও বাণিজ্যের সুবিধার্থে তিনি সড়ক-ই-আজম, যেটা হচ্ছে জিটি রোড সহ দীর্ঘ রাস্তা নির্মাণ করেন। বণিক ও পথিকদের বিশ্রামের জন্য রাস্তার ধারে ধারে বহু সরাইখানা বা বিশ্রামাগার গড়ে তোলেন। তারপর হচ্ছে ডাক ব্যবস্থা, সাধারণ মানুষের জরুরি খবর আদান প্রদানের সুবিধার্থে তিনি ঘোড়ার পিঠে ডাক হট করা বা দ্রুতগামী ডাক ব্যবস্থার প্রচলন করেন। তো এই সমস্ত ভালো জিনিসগুলো তিনি করেছিলেন শেরশাহ।
মুঘল শাসকদের রাজপুত নীতিতে কী কী মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো। তো মুঘল শাসকদের রাজপুত নীতিতে মিল ও অমিল, প্রথমে লিখছি ভূমিকা। মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় করতে রাজপুতদের সঙ্গে সম্পর্ক স্থাপন ছিল মুঘল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথমে লিখছি মিল কী ছিল না, বাবর ও হুমায়ুন রাজপুত মৈত্রীর গুরুত্ব অনুধাবন করার পর আকবর, জাহাঙ্গীর ও শাহজাহান মৈত্রী ও বৈবাহিক সূত্রের মাধ্যমে রাজপুতদের মুঘল মনসবদারি ব্যবস্থায় উচ্চ পদে যেমন হচ্ছে মানসিংহ, জয়সিংহ এদের সামিল করেছিলেন। এই ধারা দীর্ঘকাল অক্ষুণ্ণ ছিল। অমিল কী ছিল? প্রথম লিখছি দেখো আকবরের উদারতা। আকবর অমুসলিমদের ওপর থেকে জিজিয়া ও তীর্থকর তুলে নিয়ে রাজপুতদের পরম বন্ধুতে পরিণত করেন। এরপর ঔরঙ্গজেবের কট্টরতা। ঔরঙ্গজেব রাজপুতদের সাথে যুদ্ধে জড়ান এবং পুনরায় জিজিয়া কর চাপিয়ে দিলে রাজপুত মৈত্রীতে ফাটল ধরেন, যা মুঘল পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এরপর ঘয়ের দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর প্রভাব। ভূমিকা দিয়ে আমরা প্রথমে লিখছি, সম্রাট ঔরঙ্গজেবের জীবনের শেষ 25 বছর দাক্ষিণাত্যের যুদ্ধে অতিবাহিত হয়। এই দাক্ষিণাত্য যুদ্ধ মুঘল সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। প্রভাবসমূহ, অর্থাৎ কী প্রভাব পড়েছিল? দেখো, মারাঠা শক্তির উত্থান। বিজাপুর ও গোলকোন্ডা জয়ের পর সাম্রাজ্যের আয়তন এত বাড়ে যে সুদূর দিল্লি থেকে তা শাসন করা অসম্ভব হয়ে পড়ে। এই সুযোগে মারাঠারা শক্তিশালী হয়ে ওঠে। এরপর আর্থিক সংকট। একটানা সিকি শতাব্দী বলতে মানে এক ভাগের সিকি ভাগ আর কি, 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে 25 বছর বলা হবে সিকি শতাব্দী বলতে, ঠিক আছে। তো এই 25 বছর ধরে চলা যুদ্ধের ফলে মুঘল রাজকোষ সম্পূর্ণ শূন্য হয়ে পড়ে এবং রাজস্বে চরম ঘাটতি দেখা যায়। প্রশাসনিক বিশৃঙ্খলা। সম্রাট দীর্ঘদিন রাজধানী দিল্লির বাইরে থাকায় উত্তর ভারতে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। ফলে জাট, শিখ ও মারাঠারা বিভিন্ন সুবায় বিদ্রোহ করে ক্ষমতা দখল শুরু করে। ওকে, তো দেখো আমরা দাক্ষিণাত্য অভিযান সম্পর্কে এই প্রশ্নের উত্তরটা লিখলাম। নেক্সট হচ্ছে উঙ্গর দাগের প্রশ্ন, মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল? উত্তরাধিকারের বিষয়টি কেমনভাবে তাদের শাসনকে প্রভাবিত করেছিল? তো দেখো, মুঘল সম্রাটদের উত্তরাধিকার নীতি ও শাসনের উপর প্রভাব। প্রথমে লিখছি উত্তরাধিকার নীতি। মুঘলদের সিংহাসন আরোহণের ক্ষেত্রে জ্যেষ্ঠাধিকার বলতে সবথেকে যে বড় আর কি, বড় ছেলের রাজা হওয়া, ঠিক আছে। কোনো সুনির্দিষ্ট বা বিধিবদ্ধ আইন ছিল না। তৈমুরীয় প্রথা অনুযায়ী ভাইদের মধ্যে সাম্রাজ্য ভাগ করার কথা থাকলেও বাস্তবে তরবারির জোরেই উত্তরসূরি নির্ধারিত হতো। তরবারির জোরেই বলতে যুদ্ধ করে যে জিততো আর কি, ঠিক আছে, সেই সিংহাসন পেত। শাসনের উপর প্রভাব। দেখো, ভাইয়ে যুদ্ধ, প্রথম পয়েন্ট করে আমরা লিখছি। সিংহাসনের কোনো স্পষ্ট নীতি না থাকায় সম্রাট অসুস্থ বা মৃত হলেই পুত্রদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যেত এবং যেমন হচ্ছে শাহজাহানের শেষ জীবনের দারা, সুজা, মুরাদ ও ঔরঙ্গজেবের মধ্যেকার গৃহযুদ্ধ। এরপর হচ্ছে প্রশাসনিক দুর্বলতা। এই অভ্যন্তরীণ সংঘাতের ফলে রাজপরিবার দুর্বল হয়ে পড়ত, কেন্দ্রীয় শাসন শিথিল হতো এবং আমির ওমরাহরা দলাদলিতে মেতে উঠত, যা মুঘল শাসনের গৌরব নষ্ট করেছিল। তো এখানে যে 5টি প্রশ্ন ছিল, দেখো 5টি প্রশ্নের উত্তর কিন্তু আমরা সুন্দরভাবে এখানে আলোচনা করলাম। এরপর প্রশ্ন রয়েছে, দেখো কল্পনা করে লেখো 100 থেকে 150 শব্দের মধ্যে। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে সাধারণত দেয় না। ওকে, তাই এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না। বাকি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে দেওয়া হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম। সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি এখানে আলোচনা করেছি। যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। এই ভিডিওটিকে আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।